সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশ্বব্যাপী মহামারী চলাকালীন সময় তোমরা যেখানে যে অবস্থায় আছো আশা করছি ভালো আছো। মালদী এসপি ইনস্টিটিউশন কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি নির্মল চন্দ্র শীল, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা শাখা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিগত 3টি ক্লাস ধরে আমি তোমাদের ৯ম-১০ম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখা হিসাব বিজ্ঞানের একাদশ অধ্যায়ের নিয়ে আলোচনা করছি। তারই ধারাবাহিকতা আমি 4র্থ ক্লাসে নিয়ে আসছি। গত 3য় ক্লাসের সূত্র অনুযায়ী 4র্থ ক্লাসে তোমাদেরকে একটি সমস্যা সমাধান করে দেখানোর জন্য আসছি। তোমরা যদি আমার ভিডিওগুলো দেখে থাকো তাহলে আজকে অবশ্যই তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে এবং পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বলেছিলাম এই অধ্যায়ে ছোটো ছোটো অঙ্ক আসে। আসলেই দেখবো তোমরা যে আমি অঙ্ক করালে কত ছোটো হয় এবং সহজ হয় কত অঙ্কগুলি। চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা আগে প্রশ্নটা পড়ে নেই, কী লিখে রেখেছি। দেখো, রাফি ট্রেডার্স 2 লক্ষ ইট প্রস্তুতের খরচ নিম্নরূপ: মাটি ক্রয়, কয়লা ক্রয়, বহন খরচ, শ্রমিকের মজুরি, ইট খোলার ভাড়া, বিজ্ঞাপন খরচ, অফিস ভাড়া, বিজ্ঞাকর্মী বেতন, আপ্যায়ন খরচ। শিক্ষার্থীবৃন্দু, তোমরা এই ইনফরমেশনগুলো দেখে বুঝতে পারছো আসলে এটা কোন ধরনের প্রতিষ্ঠান এবং কিসের কারখানা। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝছো মাটি যেহেতু আছে, মাটি কোথায় দরকার হয়? ইট খোলা বা ইট তৈরির ক্ষেত্রে। যাই হোক শিক্ষার্থীবৃন্দু, প্রশ্নে কী চেয়েছে দেখো, মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। আমরা বিগত দিনের সূত্র অনুযায়ী অঙ্কগুলো আজকে করবো। দেখো, তা সেই ধারাবাহিকতায় লেখছে মুখ্য ব্যয়ের পরিমাণ, খ নম্বরে লেখছে মোট ব্যয়ের পরিমাণ। এখন প্রশ্ন হলো যে স্যার কীভাবে আমি মোট ব্যয় নির্ণয় করবো? হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসে উৎপাদন ব্যয় বিবরণী কীভাবে নির্ণয় করতে হয় সেটা শিখিয়েছিলাম। এক্ষেত্রে উৎপাদন ব্যয় বিবরণী করলে মোট ব্যয়ের পরিমাণ পাওয়া সম্ভব। পরে মোট ব্যয়ের উপর মুনাফা বা 25% লাভে প্রতি 1000 ইটের বিক্রয় মূল্য আমরা নির্ণয় করবো। চলো আমরা মুখ্য ব্যয়ের পরিমাণটা কীভাবে নির্ণয় করতে হয় দেখি। প্রথমে ক নাম্বার দিয়ে মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করি। প্রথমে আমরা খাতায় লম্বা করে দাগ দিব, তবে বড় ঘর না, ছোট ঘরে দিয়ে হবে, কারণ এটা ক নম্বরের প্রশ্ন। আর শিক্ষার্থী কিন্তু তোমরা সবসময় পেন্সিল ব্যবহার করবে আর বাম পাশের দাগ দিয়ে প্যাকেট করে দিবে। এখানে লাগবে বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। আমরা শুরু করব কি দিয়ে? আমরা গত দিন সূত্রের মধ্যে দেখিয়েছিলাম যে কাঁচামালের প্রারম্ভিক মজুত শুরুতে বসাতে হয়, তারপরে কাঁচামাল ক্রয়, তার সাথে ক্রয় পরিবহন যোগ করতে হয়, পরে সমাপনী কাঁচামাল বাদ দেওয়ার পরে পাওয়া যায় ব্যবহৃত কাঁচামাল। বাট আমাদের এখানে ওই রকম কিছু নাই, অর্থাৎ প্রারম্ভিক কাঁচামাল বা সমাপনী কাঁচামাল নাই। আমাদের আছে কি, শুধু কাঁচামাল ক্রয় আছে এবং তার সাথে বহন খরচ আছে। আমরা এই দুইটা যোগ করলে পাবো ব্যবহৃত কাঁচামাল, তার সাথে শ্রমিকের মজুরি যোগ করবো, পাবো মুখ্য ব্যয়ের পরিমাণ। দেখো আমরা কীভাবে করি। প্রথমে লিখবো মাটি ক্রয় 6,50,000 টাকা, এরপরে বহন খরচ 1,20,000 টাকা। শিক্ষার্থীবৃন্দু, তোমরা ইচ্ছা করলে এখানে একটা যোগ চিহ্ন ব্যবহার করতে পারো, যোগ কথা লিখতে পারো। শিক্ষার্থীবৃন্দু, তোমরা কখনোই যোগ বা বিয়োগ এরকম চিহ্ন ব্যবহার করবে না, কারণ বর্তমানে এগুলো অ্যালাউড না। যাই হোক, এই দুটো যোগ করলে কত হয়? 7,70,000 টাকা। এখানে প্রথম স্টেপে আমাদের বেরিয়ে গেল, আমরা লিখবো ব্যবহৃত কাঁচামাল। পরবর্তীতে আমরা কি করব? যোগ করব প্রত্যক্ষ খরচ বা প্রত্যক্ষ মজুরি। লেখা আছে আমাদের শ্রমিকের মজুরি নামে, ওই নামে আমরা বসাবো শ্রমিকের মজুরি। টাকা আছে কত? 1,80,000 টাকা। তাহলে মোট কত হলো? 3টা 0 0, 7 আর 8 15, 5 হাতে 1 9, 9,50,000 টাকা। এটা পেয়েছি কি? মুখ্য ব্যয়। শিক্ষার্থীবৃন্দু দেখো কত সহজ প্রশ্ন। মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করা কত সহজ। এবার আমরা দ্বিতীয় প্রশ্নটায় যাব। মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করবো এবং মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করার জন্য আমাদের কি করতে হয়? উৎপাদন ব্যয় বিনিয়োগ করতে হয়। আমরা এরকম আবার একটা সলভ করব।
তবে শিক্ষার্থীবৃন্দু, যে কোনো বিবরণী প্রস্তুত করার সময় আমাদের কী করতে হয়, বিবরণীর উপরে প্রতিষ্ঠানের নাম লিখতে হয়, আবার বিবরণীর নাম লিখতে হয়, তারপরে তারিখ বসাতে হয়। তো আমরা কী লিখবো, খ নাম্বার দিয়ে দেখো, রাফি ট্রেডার্সের উৎপাদন ব্যয় বিবরণী। শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে তারিখটা তুলছি না, তোমরা তারিখটা দিয়ে নেবে এইভাবে, যেমন 31 ডিসেম্বর 2018 সমাপ্ত বছরের জন্য এবার আমরা সবটা করে নেব এইভাবে 3টা টাকার ঘর দিয়ে এইভাবে। এখন এবার আমরা লিখব বিবরণ টাকা। শিক্ষার্থী দেখেন, আমাদের বেশি কাজ নেই, যে আমরা কি করবো, এই সবটা দরকার নাই, আমরা 2টা টাকার ঘর দিয়ে কাজ করব। তো আমরা প্রথমে পেয়েছিলাম মুখ্য ব্যয়ের পরিমাণ ক হতে প্রাপ্ত, এটা আমরা আগে বসিয়ে দেব। মুখ্য ব্যয় ব্র্যাকেটে লিখব ক হতে প্রাপ্ত, টাকা ছিল 9,50,000 টাকা, শেষ ঘরে বসিয়ে নেব। এরপরের স্টেপ কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয়ের মধ্যে কি রয়েছে শিক্ষার্থীবৃন্দ, আমরা বলেছিলাম কারখানার মধ্যে আনুষঙ্গিক খরচগুলি, কারখানা ভাড়া, কারখানা বিদ্যুৎ, কারখানার যন্ত্রপাতি খরচ, কারখানার জ্বালানি খরচ ইত্যাদি খরচগুলো, কারখানা ম্যানেজারের বেতন, এগুলো কারখানা উপরিব্যয় হয়। তো এখানে আমরা দেখে নিই কী কী আছে। এই দেখো, ইট খোলার ভাড়া, আসলে ইট খোলা কি একটা ইটের কারখানা, সেখানে ভাড়া দিতে হয়। এছাড়া আছে কয়লা খরচ, এটা জ্বালানি খরচ। তো আমরা 2টা পেয়েছি, আর এদিকে যে খরচগুলো সেগুলো পরিচালন খরচ, অর্থাৎ অফিস এবং বিক্রয় সংক্রান্ত খরচ। তো আমরা এই 2টা এখানে বসিয়ে নেব। প্রথম হচ্ছে কয়লা ক্রয় 1,50,000 টাকা। এরপরে আছে ইট খোলার ভাড়া, ভাড়া 1 লক্ষ টাকা। তাহলে মোট কত দাঁড়ালো, 2,50,000। শিক্ষার্থীবৃন্দ, এখানে এখন মোট আমাদের কি দাঁড়ালো, 9 আর 2 কত, 11, আর 50 1 লাখ, অর্থাৎ 12 লক্ষ টাকা। তাহলে আমাদের 12 লক্ষ টাকা দাঁড়ালো উৎপাদন ব্যয়। স্টেপটার নাম কি, উৎপাদন ব্যয়। শিক্ষার্থীবৃন্দ, আমরা উৎপাদন ব্যয় বিবরণীর মধ্যে উৎপাদিত পণ্যের ব্যয় পর্যন্ত দেখাইছিলাম, কারণ এখানে অর্ধসমাপ্ত পণ্য ছিল বা চলতি কার্য ছিল, এখানে কিন্তু এই তথ্যগুলো নেই। তাহলে আমাদের এই পর্যন্ত সমাপ্ত করতে হবে উৎপাদন ব্যয় বিবরণী করতে গিয়া। কিন্তু আমাদের কি চেয়েছে, মোট ব্যয়। শিক্ষার্থীবৃন্দ, এই মোট ব্যয় করতে হলে আমাদের পরিচালন ব্যয়টা এখানে ঢুকাতে হয়, কিন্তু উৎপাদন ব্যয় বিবরণী কইরা তারপর যদি বিক্রয় দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা আয় বিবরণীর মধ্যে ব্যয় পরিচালন ব্যয় বাদ দিই। কিন্তু আমাদের এখানে বিক্রয় দেওয়া নাই, আমাদের কি বিক্রয় মূল্য নির্ণয় করতে বলছে, সেই জন্য আমাদের মোট ব্যয় বের করার জন্য বাদ বাকি ব্যয়গুলো অর্থাৎ পরিচালন ব্যয়গুলো এখানে যোগ করতে হবে। তো এখানে কি কি আছে, আমরা এখানে শিরোনাম করব যোগ পরিচালন ব্যয়। তাহলে পরিচালন ব্যয়গুলো আমরা লিখে নেব। পরিচালন ব্যয় আবার 2 ধরনের আছে, অফিস সংক্রান্ত আছে এবং বিক্রয় সংক্রান্ত। এখানে দেখো, অফিসের ভাড়া, এটা অফিস সংক্রান্ত। আপ্যায়ন খরচ, অফিসে মেহমান আসলে আপ্যায়ন করতে হয়, অথবা বিক্রয় কেন্দ্রে আপ্যায়ন খরচটা অফিস সংক্রান্ত ধরা হয়। আবার বিক্রয় খরচ, বিজ্ঞাপন খরচ, বিক্রয় কর্মীর বেতন, এটা বিক্রয় সংক্রান্ত খরচ। আমরা ইচ্ছা করলে 2 ভাগ করে নিতে পারি, আবার ইচ্ছা করলে একসঙ্গেও নিতে পারি, কোনো সমস্যা নাই, একভাবে নিলেই হলো। তো আমরা একসঙ্গে নিয়ে দেখাই। বিজ্ঞাপন খরচ, এরপর আছে অফিস ভাড়া, পরে রয়েছে বিক্রয় কর্মীর বেতন, তারপরে রয়েছে আপ্যায়ন খরচ। তাহলে আমরা সব টাকাগুলো এখন বসিয়ে নেই। বিজ্ঞাপন খরচ 25,000, অফিস ভাড়া 25,000,
বিক্রয় বেতন 35,000, এরপর আছে আপ্যায়ন খরচ 5,000। তাহলে আমাদের মোট কত দাঁড়াইলো? 25, 25, 50 আর 40, 90,000 টাকা। সরি, 9 লাখ টাকা হয়ে গেছে, 90,000 টাকা। তাহলে আমাদের মোট কত দাঁড়াইলো? 9, 10, 11, 12 লাখ, 9, 10, 11, 12 লাখ টাকা আর 90, 12,90,000 টাকা। মোট হইল 12,90,000 টাকা। দেখো এবার তাহলে কি দাঁড়ালো শিক্ষার্থীবৃন্দ? দেখো, উৎপাদন ব্যয়ের সাথে আমরা পরিচালন ব্যয় যোগ করেছি, এসেছে মোট ব্যয়। এখানে আমরা লিখবো মোট ব্যয়ের পরিমাণ, মোট ব্যয়। তারপর আমরা এখানে দাগ দিয়ে কমপ্লিট করবো আর এখানে ডাবল দাগ দিয়ে হিসাব বন্ধ করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আসলে কত ছোট অঙ্ক, সর্বোচ্চ 6 থেকে 8 মিনিটের মধ্যে, তোমাদের 8 মিনিটও লাগবে না, 6 মিনিটের মধ্যে অঙ্ক হয়ে যাবে, এত ছোট অঙ্ক আসে। এবার দেখো আমরা গ নম্বর প্রশ্নের উত্তর দেবো। মোট ব্যয়ের উপর 25% লাভের প্রতি 1000 ইটের বিক্রয় মূল্য নির্ণয় করো। এটা দেখো আরও কত সহজ, একদম অল্প সময়ের মধ্যে, সর্বোচ্চ 3 থেকে 4 মিনিটের মধ্যে হয়ে যাবে। দেখো তাহলে খ নম্বরের জন্য আমরা লিখবো কি, প্রশ্নে কি এসেছে? প্রতি 1000 ইটের বিক্রয় মূল্য নির্ণয়। এখানে গ নাম্বার প্রতি 1000 ইটের বিক্রয় মূল্য নির্ণয় করি। এবার একদম ছোট ঘর, এবার বেশি বড় ঘর নেই, অল্প 2 লাইনের ঘর হয়ে যাবে এবং ছোট্ট বলেছিলাম, এটা একটা ছোট্ট অঙ্ক। তো আমরা প্রথমে কি লিখবো? বিবরণ। ইচ্ছা করলে টাকা টাকা লিখতে পারি, তাহলে আমরা 2টা ঘর দিয়েই করি। বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। তাহলে আমরা প্রথমে কি লিখবো? মোট ব্যয় খ হতে প্রাপ্ত, খ হতে প্রাপ্ত আমরা কত পেয়েছিলাম? 12,90,000 টাকা। আমরা শেষ মাথায় বসো, প্রথম করে বসাবো 12,90,000 টাকা। শিক্ষার্থীবৃন্দ দেখো, মোট ব্যয়ের উপর কত পার্সেন্ট মুনাফা ধরতে বলছে? 25%। আমরা এখানে যোগ করে দেব মুনাফা। তাহলে মুনাফা কত পার্সেন্ট? 25%। তাহলে এখানে জায়গা সংকুলন হবে, তাহলে এখানে গুণ করে দেখাইতে হইতো, দেখালে সুন্দর হইতো। তাহলে এটা 25% কত দাঁড়ায়? দেখো 3,22,500, 3,22,500। মোট যোগ করলে কত আসে? 16,12,500। সরি, আমরা এটা এইদিকে নিয়ে যাব। 16,12,500 টাকা বের হলো বিক্রয় মূল্য। শিক্ষার্থীবৃন্দ তুমি একটু লক্ষ্য করো, একটা প্রতিষ্ঠানে যে পরিমাণ অর্থ ব্যয় করে প্রোডাক্ট উৎপাদন করলো, অর্থাৎ পণ্য উৎপাদন করলো, সেই উৎপাদন খরচ অনুযায়ী যদি বিক্রি হয় তাহলে কোনো লাভ বা ক্ষতি আসবে না। আর যদি লাভ বা ক্ষতি করতে হয় তাহলে অবশ্যই তার সাথে মুনাফা বা লাভ যোগ করতে হবে। এই জন্য অঙ্কের নির্দেশনা অনুযায়ী, অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠানের এরকম একটা নির্দেশনা থাকে কিভাবে মুনাফা নির্ণয় যোগ করতে হয়। তাহলে মোট ব্যয়ের উপর ধরা হয়, কখনো বিক্রয় মূল্যের উপর ধরা হয়। তাহলে কীভাবে? বিক্রয় মূল্য তো আগে দেওয়া নাই, হ্যাঁ, সেটা বের করার একটা কৌশল আছে, আমি একটু পরে দেখাচ্ছি। তো এক্ষেত্রে মোট ব্যয়ের উপর আমি 25% ধরেছি, 3,22,500 টাকা মুনাফা হয়েছে। তাহলে আমাদের মোট বিক্রয় মূল্য দাঁড়ালো 16,12,000 টাকা। শিক্ষার্থী কিন্তু এখন দেখো, প্রতি 1000 ইটের বিক্রয় মূল্য চাইছি, এইখানে কত ইটের বিক্রয় মূল্য আছে? 2 লক্ষ ইটের। তাহলে 1000 ইটের বিক্রয় মূল্য, প্রতি 1000 মানে 1000 ইটের বিক্রয় মূল্য কীভাবে নির্ণয় করবো? তোমরা এভাবে সবটা বন্ধ করে তারপরে নিচে যাবে। অতএব প্রতি 1000 ইটের বিক্রয় মূল্য
নির্ণয় বিক্রয় মূল্য সমান আমরা এই যে টাকাটা 16,12,000 রয়েছে 12,500 এই টাকাটাকে 2 লক্ষ ইট দিয়ে ভাগ দিব 2 লক্ষ আর গুণ দেব 1,000 দিয়ে তাহলে প্রতি 1000 লিটার বিক্রয় মূল্য বেড়ে যাবে তোমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করে দেখো 8,662.5 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো কত সহজে কত তাড়াতাড়ি একটা অঙ্ক হয়ে গেল অর্থাৎ 4 মার্কের জন্য তোমার সর্বোচ্চ 3 মিনিট সময় লাগবে অথবা সর্বোচ্চ 4 মিনিট যেখানে তুমি 4 মার্কের জন্য 8 মিনিটের বেশি সময় পাচ্ছ। শিক্ষার্থীবৃন্দ তোমাদের আগে বলেছিলাম এই অধ্যায়টা খুবই সহজ তোমরা পরবর্তী আরও বেশি বেশি প্র্যাকটিস করবে তোমাদের সহায়ক বই থেকে বা মেইন বইয়ের সৃজনশীলগুলো মেইন বইয়ের উদাহরণগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে তাহলে তোমাদের এই অধ্যায় থেকে সহজেই অ্যান্সার করা সম্ভব হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা পরবর্তী ক্লাসে যে কোনো একটা অধ্যায় নিয়ে আসছি তবে আশা করছি 10ম অধ্যায় অথবা 10ম অধ্যায় নিয়ে আসার চেষ্টা করছি তোমরা পরবর্তী ক্লাসগুলো দেখো আস্তে আস্তে আমি করে দেবো। এরপরে আমরা 9ম শ্রেণীর জন্য স্পেশালি ক্লাস নিয়ে আসবো তাছাড়া নিয়ে আসবো 9ম 10ম শ্রেণী ফিনান্স ব্যাংকিং বা ব্যবসা উদ্যোগের মতো বিষয়গুলো ক্লাস নিয়ে আসবো। ধন্যবাদ তোমাদেরকে সকলকে সবাই সুস্থ থাকো নিরাপদে থাকো আজ এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে।